দেবেন। ওকে, দিব। স্যার স্যার আমার না স্যার চার্জার নিয়ে আসি। এই হাত তুলো, হাত তুলে সিরিয়াল বাই সিরিয়াল কথা বলো, কাউ কাউ করো না। ওকে, ফাতিহা বলো আগে, ফাতিহা। স্যার আমি একটু ক্লাস শুরুর আগে ওই রুম থেকে চার্জারটা নিয়ে আসি। আরে ভাই দাও। নেহা বলো। স্যার আমাকে বর্গমূলের অর্ধেক থেকে দুইটা অঙ্ক একটু দেখাই দিবেন। দুইটা অঙ্ক? আজকে কি রবিবার? তোমাদের পরীক্ষা কবে? ও স্যার তোমাদের পরীক্ষা। বর্গমূল মান নির্ণয়ের প্রমাণ। হ্যাঁ, আর লাভ ক্ষতি কি দিব না দিব না বলো। স্যার যেটুকু লাভ করেছেন করে স্যার পরে সেইটুকুর দিয়ে মধ্যে স্যার থেকে দেন। দিয়ে দিন। পুরোটা হয় নাই, দেওয়ার দরকার। ইয়েস স্যার স্যার, দেওয়ার দিলেই দরকার ভালো নেই স্যার, হবে, ওটা হয়নি। বেসিক জিনিসটা দিয়েন। স্যার যেটুকু পড়েছেন সেটুকু দেন। পড়াইলাম কট্টকার, পড়াই তো নেই ঠিক তো। লাভ স্যার কিন্তু আজকে যা পড়াইতে পারি। পড়াবেন। স্যার এইটা আমাদের গতকালকে যা করিয়েছিলেন আজকে বলুন এটা কি? না স্যার দিয়েন না স্যার, শেষ করতে পারবো না। গতকালকে আজকে মিলে আজকে কিন্তু আজকে তোমরা এই যে তুই কি বর্গমূলের সমস্যা বলতেছো, বর্গমূলের সমস্যা বুঝাইতে গেলে তো আজকে তোমাদের পরীক্ষার আগে আজকে মোস্ট প্রবলি লাস্ট ক্লাস। নেক্সট ক্লাস হলো 31 তারিখ, তোমাদের পরীক্ষা 30 তারিখ। জি স্যার, লাস্ট ক্লাস। পরীক্ষার আগে আজকে লাস্ট ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। আজকে যাদের বর্গমূলের সমস্যা আছে ওই বর্গমূলের সমস্যা সমাধান করার পরে কারো যদি মান নির্ণয় বা প্রমাণের সমস্যা থাকে ওইগুলো সমাধান করার পর আমি মনে হয় না লাভ ক্ষতি করাইতে পারবো। একটা অঙ্ক বা দুইটা অঙ্কের বেশি করাইতে পারবো। তারপরে যদি লাভ ক্ষতির যেহেতু অল্প কিছু করাইছি, মানে জাস্ট ক্ষতি কি লাভ কি বুঝাইছি, ওরকম সোজা অঙ্ক যদি পারি দিব। মানে ওটা তোমাদের জাস্ট আইকিউ। হ্যাঁ, ওটার জন্য ম্যাথ করা লাগতো না, মানে প্র্যাকটিস করা লাগবে না যে একদম পাগল হয়ে যাবো করতে হতে, এরকম না, ছোটখাটো দিব নি তাহলে। যেহেতু তোমাদের কিছু বন্ধুরা ডিমান্ড করতেছে যে স্যার না লাভ ক্ষতি কিছু দেন, কিছু একটা দিব। কি অঙ্ক দিব এটা দেখাই দিচ্ছে এখনই। তারপরে এই রোশান, তুমি কি নতুন? রোশান, স্যার হ্যাঁ রাবিয়া বলো। স্যার আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি, মানে একটু ক্যামেরাটা অফ রাখতে পারি? মানে দুইটা জিনিস চাইলা, বুঝলাম না কোনটা কোনটা করবা। মানে একটু ক্যামেরাটা অফ রাখি। কোন দুঃখে, কোন দুঃখে অফ রাখতে যাচ্ছ? স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না বাবা, এখন করিনি, দাঁড়াও সেট আপ করতেছে। তাহলে এবার আপনি কি কি টপিক? ওয়ালাইকুম স্যার। কি কি টপিক বলতে সিলেবাস যেটা ওইটাই তো, আবার টপিক কি রে ভাই? স্যার কিছু শোনা যায় না। স্যার আপনার কথা আসতে শোনা যায়। এখন ইয়েস স্যার। ইয়েস স্যার। এই বর্গমূলের পেজ নাম্বার কত বলো? কার কার জানি প্রথমে সমস্যা ছিল, অর্ণ বিশ্বাস আগে বলো।
তারপর নেহা বলবা। স্যার দাঁড়ান দেখে বলছে। স্যার 380। স্যার 384 পৃষ্ঠা 10 নম্বর। তিনশো চুরাশি পৃষ্ঠা। ইয়েস স্যার, আমারও একটি সমস্যা আছে স্যার, এখানে একবারে দুটো নামায় নিয়ে আসছে। 384 10 নাম্বার, 10 নাম্বারে কি ঝামেলা? ইয়েস স্যার, সমস্যা হইতেছে। আচ্ছা, মানে বর্গমূলটা যে করছে ওইটাতে ঝামেলা হচ্ছে তাই তো? ইয়েস জি স্যার। স্যার বাকিগুলো স্যার এদের বাকিগুলো স্যার একদম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এটা কিসের জন্য যেন ওইটা তো আগের দিন বলছি, এখানে ঝামেলা কি আছে তাও দেখো দেখো। এই দেখো। তাহলে এই 65-র আগে বর্গ সংখ্যা কত, নাইমা বলো। 65-র আগে বর্গ সংখ্যা কত? স্যার 60। এই, তোমার আগের দিন বলছি না এরকম আন্দাজি ঢিল না মারতে? আবার এখন দেখতেছে বই আর বই আমি দেখতেছে, বলি বই থেকে কিছু বলবে। আমি বলছি না এরকম বর্গ সংখ্যা বের করতে গেলে সবগুলার এই 2 দোকানে 4, 3 3 9 6, তারপর 4 4 16 এরকম নামাতা পড়বা, স্যার ডাবল ডাবল নামাতা 49। পড়বা। এই তো 749, স্যার 8 আর 9 কত? 64। 64। 64 হবে 64। একটু দাঁড়াও।
আহ, স্যার স্যার স্যারের একটা কল আসছে। স্যার এবারের পরীক্ষায় কি বর্গমূল আর মান নির্ণয় কি দিবে স্যার বলছিল কি? হ্যাঁ, মান নির্ণয় আর বর্গমূল দেবো। ওকে স্যার। এটা কার এলএফটি আর কার কি টেস্ট? টিএসএইচ স্যার প্রমাণও আছে। বিজ্ঞাপনটা কালকে সকালে এসে টেস্ট করবে এগুলা? আর এই যে এরকম পেজ আছে না, এই যে আপনার এয়ারফোর্সের লোগো দেওয়া একটা, হ্যাঁ, এরকম 2টা খালি পেজ আমার জন্য রাখেন তো, আমার নাম নিচে আমার নামে সিল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বড়টা। এই যে এ- এই যে লোগোতে এই পাশে না, এটার সামনে মনোগ্রাম দিয়ে এরকম একটা প্রিন্ট দিবেন, 2টা পেজ, আর নিচে এখানে আমার সিল দিয়ে দেবেন। সিল দিয়ে রাখেন, একটা কাজ আছে বলতেছি পরে। স্যার হ্যাঁ, 2টা পেজ। স্যার আপনার কথা আসতে শোনা যাচ্ছে। স্যার তো কথাই বলতেছে। তো আমাদের কিছু বলেই নাই। না ঠিকঠাক শোনা যায়। আরে স্যার তো কিছু বলেই না। ওকে, তারপরে তোমার এখানে 64, স্যার 64। 8-এর ডাবল কত? 16। তারপর এখান থেকে আমার একজনের নামলো। তো আমি আগের দিন ক্লাসে ওই ম্যাথটা দেখাইছিলাম এরকম যে, স্যার কিন্তু গাইডে স্যার এখানে দুই জোড়ারই না মানিয়েছে। এ দাঁড়া রে বাবা, ধৈর্য ধরো, বলতেছি তো আমি। আগের দিন বলছিলাম যে যদি এখানে 1 দেই তাহলে 161, আমার এখানে আছে 112। ছোট হয়ে যাচ্ছে, যখন এরকম ছোট হয়ে যায় তখন আমরা কি বলছিলাম 2 জোড়া নামাবো। এখন 2 জোড়া তো ফ্রি ফ্রি নামাইতে পারবো না, ওকে একটা 0 ঘুষ দিতে হবে, ওকে একটা 0 ঘুষ দিতে হবে। 0 ঘুষ দেওয়ার পরে তারপর নামছে, দুইজনকে মুখ ঠান্ডা করে দিলাম। তারপরে এখন তোমার এই যে 6 দিয়ে যাওয়ার পরে বাকি যেটা আসে এটাই। ঠিক আছে, অন্য বিশ্বাস আর মুনিমের ডাউট ক্লিয়ার হয়েছে? জি স্যার 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 লাস্টের দিকে এটাই কি মানে উত্তর হবে, এটাই গুণ করতে হবে? লাস্টে যে 806, 806, 806-এর সাথে 1 যোগ করে 807 বানায় তারপর গুণ করতে হবে। স্যার এই জায়গায় একটু প্রবলেম, মানে একটা যোগ করব কেন? এটা তো গতদিনই বললাম কেন যোগ করব। এই মুকিবুল হাসান, বোঝাও কেন যোগ করব। মানে স্যার 806 একটা বর্গ মানে স্যার 65,065 লক্ষ বা এই 6,51,201। 6,51,201 এটাকে স্যার করে আসছে 806। 806 এর সাথে যদি এখন 807 হলে আহ সংখ্যাটা 6,51,000-এর বেশি হয়ে যাচ্ছে। তাই 807-এর বর্গমূল করব। তারপর স্যার যেটা বর্গ সংখ্যা করে যেটা আসবে ওটা থেকে যে স্যার 6,51,201 এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে স্যার যদি ওটা যোগ করি ওকে ওকে, তাহলে 807 বর্গ এটা হবে। 1 যোগ করার কারণ তুমি চাইলে তুইও যোগ করতে পারতা। হ্যাঁ, তুমি চাইলে 807 না দিয়ে 808 গুণ 808ও করতে পারতা, বা 809 গুণ 809ও করতে পারতা। হ্যাঁ, করলেও একটা বর্গ সংখ্যা আসবে, এখানেও একটা বর্গ সংখ্যা আসবে। আমার প্রশ্ন ছিল যে কত যোগ করলে যোগফল, মানে এটার সাথে আরো কতগুলো শূন্য যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কিন্তু প্রশ্ন দেখো বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি তোমার এই 2, 3 এগুলোর মধ্যে 1 হলো সবচেয়ে ক্ষুদ্র, এই জন্য আমরা একই যোগ করতেছি। ঠিক আছে, এগুলো সব গত ক্লাসে বলছি। জি স্যার। ওকে, নাইমার বলো কোন জায়গায় সমস্যা? স্যার 12 নাম্বারটা একটু দেখা দিবেন। 12 নম্বর কি 12 নম্বর কি সমস্যা বলতে হবে তো।
এর থেকে কঠিন কঠিন অঙ্ক আছে তোমার, এইগুলা সমস্যা। 46 আর 39 দুই জোড়া। 46-এর আগেরটা কি বলো, তুমি বলো। না, তুমি তো দেখে ফেলেছো, 12 নম্বর তো তোমারই সমস্যা, আর কি বলবা। 36, কারণ 7 7 49, তার আগেরটা 6 ডাবল 12, বিয়োগ করলে 10। এখন 39 জোড়া নামাবো, নামানোর পরে 8 দিলে আর কি তোমার এটা 1024 হয়। অবশিষ্ট থেকে 15। এখন আমার প্রশ্ন ছিল যে কত কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু ভাগফল 15 আছে, তার মানে কি পূর্ণ সংখ্যাটা বেশি আছে এখানে। তুমি যখন এই 4 4 46 39, মানে 4 4 39 থেকে 15 বিয়োগ করবা, তখন আসতেছে কত? এখানে হলো 4 2 4624। এই 4624 কে এখন তুমি যদি করতে চাও, দেখবে যে পুরোপুরি মিলে যাবে, তার মানে এটা বর্গ সংখ্যা হবে। এটা তো সোজা অঙ্ক। আর কোনটা সমস্যা তোমার? স্যার 26 নম্বর। 26। আচ্ছা, 26 নাম্বার তো হলো, এটাও একবার করাই দিছে, মানে এরকম টাইপের অঙ্ক। ইয়েস স্যার, এটা তো স্যার, ওই এটা যে, তো স্যার 15 নম্বরের মতো। হ্যাঁ, এখানে তো সব তিন, এখানে জাস্ট তিন ধরনের অঙ্ক আছে। একটা হলো কোন ক্ষুদ্রতম সংখ্যার, ওই যে তিনটা বলতে বা চার ধরনের অঙ্ক আছে, যে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম একটা অঙ্ক আছে। যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম একটা আছে। তারপরে হলো যে নর্মাল বর্গমূল বের করা একটা অঙ্ক আছে। আর হলো এই টাইপের অঙ্ক যে যতজন ছিল ততজন টাকা দিছে, কত টাকা দিছে, তত গুণ হইছে, এরকম টাইপের অঙ্ক। আর পয়েন্টের অঙ্ক, হ্যাঁ, অঙ্ক স্যার, ওই পয়েন্টের তো। পদ্ধতি। আচ্ছা, মুকিবুল হাসান কোশ্চেন করছিল যে এবার কেমন টাইপের অঙ্ক আসবে। এবার হলো বর্গমূল থেকে বলে দিলাম যে বইয়ে যেরকম বড় টাইপের অঙ্ক আছে ওরকম থাকবে, প্লাস কিছু বর্গমূল করতে দিব, যে এটার বর্গমূল নির্ণয় করো, ভাগ প্রক্রিয়া এটা বর্গমূল নির্ণয় করো, গুণ প্রক্রিয়া এটা করো, উৎপাদকের সাহায্যে বের করো, দশমিকের গুলা দিব। এরকম বর্গমূল থেকে আমি চেষ্টা করব মোটামুটি 30 থেকে 40 মার্ক দিতে। আর বীজগণিত থেকে যেহেতু আর কিছু সিলেবাস দিচ্ছি না, বাকি 40 মার্ক বীজগণিত থেকে, আর কোণের মান নির্ণয় থেকে 15 বা 20। স্যার বাকি সব মার্ক বর্গমূল থেকে? হ্যাঁ, বলে দিলাম তো, বর্গমূল থেকে 30 বা 40। আমি এখনো প্রশ্ন করি নাই, প্রশ্ন করলে তোমাদের একটা আইডিয়া দিতে পারতাম, এখনো কোশ্চেন করি নাই। আচ্ছা, 26 নাম্বারটা দেখো। ধান কাটার জন্য কতজনকে শ্রমিক নেওয়া হয়েছে? তাসনিম, কি হয়েছে বলো। স্যার আমাকে স্যার 38 নাম্বারটা একটু করাই দিন। আচ্ছা, আগে 26 শেষ করি। ধান কাটতে শ্রমিক নেওয়া হয়েছে, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। আচ্ছা, তারপরে বলছে যে শ্রমিকের সংখ্যা যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা ধরে নিলাম শ্রমিকের সংখ্যা ক। ঠিক আছে, এখন বলছে যে প্রত্যেকের দৈনিক মজুরি হইল 6250 টাকা। তাইলে, সরি, প্রত্যেকের দৈনিক মজুরি বলছে হইলো তাদের সংখ্যার 10 গুণ। তাহলে ওদের সংখ্যা হলো ক, এই কর সাথে 10 গুণ করতে হবে, এটা হলো ওদের দৈনিক মজুরি। নাইমা বলো, কয়জনের দৈনিক মজুরিটা? একজনের, একজনের দৈনিক মজুরি। আর আমার টোটাল টাকা বলছে 6250 টাকা। টোটাল দৈনিক মজুরি 6250 আমরা টাকা। কয়েন তো 10 আই, চুপ করো, তো উত্তর দিয়ে গেছে, পট 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 করতেছে। যে বুঝে নেই ওরে বুঝতে দাও। এটা আমার টোটাল 6250 টাকা বলছে। টোটাল নাম্বার কত ছিল? ক। তাহলে এই 10-এর সাথে এটা টাকা, আর এটা জন। তাহলে এই 10 কর সাথে ক গুণ করতেছি, গুণ করলে এটা হলো টাকা। এখন এই 10 ক স্কোয়ার সমান সমান 6250 টাকা। ঠিক আছে নাইমা? ইয়েস স্যার। আচ্ছা, রিতার কোনো সমস্যা আছে? রিতা? স্যার এই তাসনিম, 38 নাম্বার তো গত ক্লাসে করাই দিছি। কি সমস্যা দেখা বল, দেখা স্যার বলো। আরেকবার একটু, স্যার না স্যার ওই যে শূন্যের স্যার কয়টা শূন্য নেবো স্যার সেটা আরেকবার একটু বলুন শূন্য স্যার, তো এখানে সেটুকু তো, বললেই হবে।
শূন্য তো যখন যেই জোড়া বলবে 3 দশমিক বললে 4 জোড়া নিতে হবে। মানে ধরো এটা এরকম আছে 0.5 আমার দেয়া আছে, 3 দশমিক বের করতে বলছে, আমার ওখানে জোড়া বানাইতে হবে। কয় জোড়া বানাইতে হবে? 4 জোড়া বানাইতে হবে। তাহলে এটা 1 জোড়া শূন্য দিয়ে বানাইলাম, আর এই আরেক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, তাহলে দশমিকের উপরে 4 জোড়া হইলো। আমার যদি এরকম থাকতো 12.56, তারপর আমাকে বলতো 3 দশমিক স্থান, তাহলে দশমিকের পরে 1 জোড়া আছেই, 3 দশমিক বসে 4 জোড়া নিতে হবে। তাহলে আবার এরকম এই, যদি আমাকে বলতো 2.567 এরকম বলতো, বলতো যে 2 দশমিক স্থান পড়তো, তাহলে আমার 3 জোড়া নিতে হতো, 1 জোড়া, 2 জোড়া, এই 3 জোড়া হয়ে গেল। 2 দশমিক বলবে তার থেকে একটা বেশি জোড়া নিব। তার মানে যদি বলে 4 দশমিক, তাহলে 5টা নিতে হবে। 5টা নিতে হবে। স্যার এই জন্যই 3 দশমিকের জন্য 4টি জোড়া নিতে হয়েছে। হ্যাঁ, স্যার এখানে স্যার এই যে 2 তারপর স্যার 12 এগুলোর স্যার মানে কোনো কাজ নাই? কেন কাজ থাকবে না? এটা এই যে এইভাবে, এটা যদি করতে যাই তখন 1 হবে। তারপর 12 আগে সংখ্যা কত? 12 আগে স্যার বর্গ শূন্য সংখ্যা, থাকলে তো এটা হবে না। শূন্য থাকলে করার কিছু নেই। স্যার তখন 10। তোমার দশমিকটা এখানে বসে যাবে। একের 12 আগে 10 বললো স্যার নাইমা না? 9। নাইমা রে, স্যার 9। নাইমা, এখন ক্লাসে 2 থেকে 12 পর্যন্ত একটা সংখ্যা গুণ দিয়ে দিয়ে বলো কত কি। বলো 2 দুগুণে কত, 3 তিরিকা 9 কত, এইভাবে বলতে থাকো। কই গেল? হয়ে গেছে স্যার। বাইরে গেছে? না স্যার, আছে। বলো না কেন তাহলে? বলো, তুমি নামাতে পারো না? আর এইটা তো তোমার, তাহলে বলো না কেন বলো। আর এইটা তো তোমার এই যে 380 নম্বর পৃষ্ঠায় দেখো নাইমা, 380 নম্বর পৃষ্ঠায় দেখো বামে একটা বক্স দেওয়া আছে, 30 পর্যন্ত দেওয়া আছে, একদম 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত। 1 থেকে 30 পর্যন্ত দেওয়া আছে, যে 30 পর্যন্ত তো তোমার মানে তুমি 12 20 পর্যন্ত পারলেই তো এনাফ। মানে নর্মালি তো যে অঙ্ক করতেছো 1 থেকে 10-এর মধ্যেই চলে আসে, এর বেশি লাগে না। পেশেন্ট আছে কয়জন? কয়জন? এই নাইমা বলো। আর আমি লিখে দিই। বলতে বলছি বলো। স্যার স্যার মানে পেশেন্ট যে একটু মিউট থাকলে ভালো হয়। এই নাইমা তুই বললো না কেন? স্যার ওর তো ক্যামেরা অফ। নাইমার
আর কোনো প্রবলেম আমি ক্লাসে সলভ করে দেবো না, তোমরা সবাই সাক্ষী, ঠিক আছে? তাই আমি আগে ক্লাসে কোনো আগামী মানে কোনো ক্লাসে যদি কোনো প্রবলেম বলে বোঝাইতে আমি বলবো না। সে ভায়োলেটেড মাই অর্ডার, আমাকে যেটা অর্ডার করছি ওটা শুনে নাই। সো আগামী কোনো ক্লাসে আমি ওর কোনো প্রবলেম শুনবো না। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? স্যার স্যার 27 নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, কে স্যার হাত 380 তোলো? পৃষ্ঠা 2 নাম্বার। 45 একটু বুঝিয়ে দিলে ভালো হবে। এই দাঁড়াও 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 দাঁড়াও, হাত তোলো হাত তোলো। এইরকম মাঝে মাঝের মতো কথা বললে হবে না, হাত তোলো। আচ্ছা, আদিল বলো। স্যার 45 নাম্বারটা। 45। রিয়াদ 45। জি স্যার। মাহিব 45। ভেরি গুড। তাসনিম স্যার 380 স্যার 45 মতো অনেক এই মুনিম দাঁড়া। তাসনিম কি হয়েছে বলো? 380 পৃষ্ঠার স্যার সংক্ষিপ্ত 2 নাম্বার প্রশ্নটা। স্যার আমার 380 পৃষ্ঠার 4 নাম্বারটা একবার করে দিন। স্যার 380 পৃষ্ঠা 2 নাম্বার। ওকে, আচ্ছা আগে আমরা স্যার 45 দিয়েছি। এই কি রে ভাই, তোমরা তো সিরিয়ালে আসো দাঁড়াও। আচ্ছা, 45 নম্বর কি বলছে? এই একই রকম অঙ্ক তো রে বাবা, একটু আগে তো দেখাইলাম, এটার মতোই তো। জি স্যার একই অঙ্ক। ইয়েস স্যার। তাই তো মুনিম বললো সব। এখানে তোমার কি করছে, ওই প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 15 গুণ গেল, তোমার 15 করলো। আর দৈনিক মোট মজুরি তাদের সংখ্যার 15 গুণ না, এটা হবে দৈনিক মোট মজুরি মানে আগের অঙ্কের মতোই করছে, ঠিক আছে? দৈনিক মোট মজুরি তাদের সংখ্যার গুণ হবে, ঠিক আছে? কথাটা মানে ওকে স্যার এখন বুঝেছি। এবার আসতে চলে আসছে। স্যার এই ঠিক থেকে আবার হঠাৎ করে আবার মানে মানে ওই মাঝখানে যে লাইনটা দিছে যে দৈনিক মোট মজুরি তাদের সংখ্যার 15 গুণ, এইটা লাগবে না, কারণ তোমার উত্তরে তো একই কথাই বলছে। এটা হবে যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। হ্যাঁ, আর আরেকটা লাইন হবে তোমার এই যে এরকম হবে যে প্রত্যেকে তাদের সংখ্যার এই 15 গুণ। প্যাটে সেকেন্ড দাও, আমি তো কনফিউজ হয়েছি তো লেখা দেখা। আচ্ছা, দৈনিক মোট মজুরি তাদের সংখ্যার 15 গুণ। হ্যাঁ, তোমার মানে একজনের মজুরি 15 টাকা, তো তাদের সংখ্যার 15 গুণ করছে। ওই একই কথা বুঝছো, আগের গুলোর মতো, মানে এটা ল্যাঙ্গুয়েজটা একটু ওরা টাইপিং এ উল্টাপাল্টা করছে, ঠিক আছে? ইয়েস এটা স্যার। হবে ধরো যতজন সংখ্যা ছিল ঠিক ততজনই তত গুণ, এরকম কথা আসবে আর কি। ওকে স্যার বুঝছি। এটা জাস্ট একটু ল্যাঙ্গুয়েজে ঘাপলা করছে। আচ্ছা, তারপরে 380 নম্বর পৃষ্ঠায় 2 নাম্বার যেটা, স্যার 380 পৃষ্ঠা 4 দাগ। 4.4 বর্গমূল। ইয়েস স্যার। স্যার আমি 2 দাগের কথাও বলছি। হ্যাঁ, আর স্যার 2 দাগও বুঝাই দিয়েন স্যার। 2 দাগ বুঝাই দেবো আর 4 দাগ তোমরা নিজেরা দুইটা করবা। 25 উত্তর হয় 2 নাম্বার। স্যার 2 নাম্বারটা বুঝাই দিন। 2 নাম্বার বলছে কোন সংখ্যার
বর্গমূলের রিয়ান কিসে আপনি কিছু বলছিলেন? টাকলা হয়ে গেছিস কেন তুই রিয়ান আমি তো মাত্র খেয়াল করলাম আমি তুমি পুরো গাজনি গাজনি কাটতে রাখছো কিছু হয়েছিল টাকলিয়া মাথায় না এমনি কাটছো স্যার কারণে মাথায় কিছু হয়েছিল জি অনেকের স্যার। চুলকানি হইলে বা এরকম হলে পুরো চুল কাটতে বলে না, মাথায় একটু ক্ষত হয়েছিল তো এই জন্য কারণ আছে। ঠিক আছে প্যারা নাই জাকিবে দেখো বড় হয়ে গেছে বড় হয়ে যাবে আমিও করোনার সময় ঘরে আজারে বসেছিলাম দেখে আমিও কেটে ফেলছিলাম আচ্ছা ইশতিয়াক কি বলতে চাও 43 নম্বর একটু বুঝে দিবে। 43 নম্বর 43ই ওইটা করতেছি দেখো কোন সংখ্যার বর্গমূলের সাথে 11 যোগ করতে বলছে তাহলে ধরলাম সংখ্যাটা এক্স ঠিক আছে মনে করি সংখ্যাটা এক্স এখানে কিন্তু বর্গ বলে না ঠিক আছে যে বর্গর সাথে যোগ করো বর্গের সাথে যোগ করতে বললে আমরা এক্স স্কোয়ার করতাম আমরা বলছি বর্গমূল তাহলে রুট দিতে হবে ওর উপরে কারণ একটা সংখ্যা ধরো 36 ওকে যখন বর্গ তার করতেছি ওর মূল হইলো 6 এই 6টা হইলো ওর বর্গমূল তাহলে এক্স সংখ্যাটার বর্গমূল করতেছে বর্গমূল দিলাম রুট ওভার এক্স তার সাথে 11 যোগ করছি যোগ করার পর বলছে যে যোগফলটা 4-এর বর্গ হবে এই যে 4-এর বর্গ এটা হলো আমার ইকুয়েশন তাহলে রুট এক্স সমান সমান 16 - 11 এটা এই পাশে চলে আসছে তাই মাইনাস হয়েছে আর 4 স্কোয়ার 16 তাহলে রুট এক্স সমান সমান 5 আর আমরা আগে একবার ক্লাসে বলছিলাম যে স্কোয়ার ওই পাশে চলে গেলে রুট ওভার হয় আর রুট ওভার ওই পাশে চলে গেলে স্কোয়ার হয় এরকম বলছিলাম তাহলে এই রুট ওভারটা যদি ওই পাশে চলে যায় তাহলে এক্স সমান সমান 5 চলে যাওয়া মানে কি স্যার আমিও এই নিয়মে করছিলাম চলে যাওয়া মানে কি তো চুপ করে চলে যাওয়া দেখাইতে পারি না তখন এটা কিভাবে দেখাইতে হবে উভয় পাশে স্কোয়ার দিয়ে গুণ করে বা বর্গ করে তখন এই স্কোয়ারের রুট কাটা সো এক্স ইকুয়াল টু 25 বা 25 ঠিক আছে বুঝলাম না। স্যার স্যার ঠিক আছে বুঝো নাই বুঝো নাই স্যার বুঝছি বুঝছি। ওকে আর কার কোনো সমস্যা ঠিক আছে বর্গ গেল আহ একটা অঙ্ক এরকম আছে আমি জানি না তোমাদের চোখে পড়ছে কিনা বা তোমরা বুঝছো কিনা এটা অনেকের প্রবলেম হইতে পারে দুইটা ক্রমিক সংখ্যার স্যার এটা পারছি। জি স্যার এটা করছি বর্গের এই অনেকে না পারতে পারে অন্তর 37 সংখ্যাগুলো বের করো তাহলে ক্রমিক সংখ্যা বলা কি ঠিক আছে আরাবিয়া বলো ক্রমিক সংখ্যা কি কি হবে এখানে আরাবিয়া আল আরাবিয়া স্যার আরেকবার বলবেন বুঝি নাই বলছি ক্রমিক সংখ্যা কি কি হবে এখানে স্যার 38 39 এই কি বললো দেখছো ও দুনিয়াতেই নেই আচ্ছা দাঁড়াও কার কারে জিজ্ঞেস করা হয়েছে তোমরা যে পারছি পারছি বললা দেখি তোমার বন্ধুদের কি অবস্থা ফাতিহা বলো ফাতিহা ফাতিহা কি ওয়াশরুম থেকে এখনো আসে নাই নাকি চার্জার নিয়ে এখনো আসে নাই চার্জার আনতে গেল না Okay, ফাতিহা নাই সাটকাইয়া তাহমিদ না রিয়াদ আল মাহমুদ বলো ক্রমিক সংখ্যা কি কি হবে স্যার রিয়াদ আমি তো কিছু বুঝতেই পারছি না। কেউ বুঝবে কেমনে? রিয়াদকে কোনো প্রশ্ন করলে ওর উত্তর হয় স্যার আমি তো কিছু বুঝতেই পারতেছি না এটা রিয়াদের একটা মুখস্থ অ্যান্সার Yes, স্যার স্যার আমি রেকর্ডিং ক্লাস দেখবো বলে বসে আছি। হ্যাঁ বুঝি নাই রিয়াদ তোমার কথা আমি রেকর্ডিং ক্লাস দেখবো বলে বসে আছি। তোমার কথা শোনা যাচ্ছে না বাদ দাও তুমি এত ইম্পর্টেন্ট স্যার কিছুই শোনা যায় না মহসেনা মারিয়াম
ক্যামেরা অফ, মাইক অফ। মোহসিনা মারিয়াম, তুমি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, বলো ক্রমিক সংখ্যা কি কি হবে এখানে? ক্রমিক সংখ্যা দুইটা কি হবে? এই যেখানে একটা কথা বলছে ক্রমিক সংখ্যা। তাসমিয়া বলো, তাসমিয়া। কি যারাই জিজ্ঞেস করতেছি সব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছ কেন? স্যার স্যার আমি বলবো। আমার স্যার আমি তাসমিয়া বলো। স্যার আমি বলি। স্যার আমি বলবো। স্যার স্যার আমি স্যার বলবো? এই, স্যার আমার নেট প্রবলেমের কারণে শুনতে পাচ্ছি না, আপনি কি কিছু বলছেন? বলছি ক্রমিক সংখ্যা কি কি হবে এখানে? স্যার এটা পারবো না। আসাদুল্লাহ আল গালিব। স্যার এটা পারছি না। এখন যেই পণ্ডিতেরা বলতেছিলেন স্যার এটা পারছি এটা পারছি, তারা বুঝছেন কেন আমি অঙ্ক করাই দিচ্ছি? জি পণ্ডিত স্যার, কেউই তো পণ্ডিত পারছেন। পণ্ডিত যারা আছেন, তো আমি আগেও বলছি ক্লাসে চুপচাপ থাকবেন। আমি যেটা করাচ্ছি আমি তোমাদের কয়েক মানুষের জন্য ক্লাস নিচ্ছি না, সবার জন্য নিচ্ছি। তো যারা পারো, আমি আগেও বলছি চুপচাপ থাকবা, পাণ্ডিত্য দেখাবো না। আমি একটা অঙ্ক দেখাই দিচ্ছি, মানে আমার কাছে মনে হয়েছে যে এই অঙ্কটা অনেকে না পারতে পারে। তো যারা পারছো পারছো, এরকম জাহির করবা না। ওকে, না আমরা স্যার, এর একটুকুটা কঠিন আছে, এটা আমিও বুঝতে চাই। আমরা ক্রমিক সংখ্যা কথাটা বলছিলাম যে কোনো ক্ষেত্রে, বা আমরা বীজগণিতও বলছিলাম ক্রমিক সংখ্যা মানে। আর আল আরাবিয়া এক্সট্রা অর্ডিনারি অ্যান্সার দিছে 3839 এই সংখ্যা থেকে। এখানে এটা সংখ্যা তো এটার সাথে কোনো রিলেশনই নাই, এটা রিলেশন নাই, আছে বাট অনেক পরে, এখন না। ক্রমিক সংখ্যার কথাটার সাথে রিলেশন নাই। আচ্ছা, ক্রমিক সংখ্যাকে যে কোনো, আমরা বীজগণিতে পড়ছি যে তিনটি ক্রমিক সংখ্যার, তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এত, তিনটি বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অথবা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এরকম বলছিলাম। ক্রমিক সংখ্যা বললেই পরপর সংখ্যা, মানে 15, 16, 17 এরকম ক্রমিক সংখ্যা। আবার যদি বলে ক্রমিক জোড় সংখ্যা, তাহলে 2, 4, 8 মানে পরপর। ক্রমিক বিজোড় সংখ্যা বললে 3, 5, 7 পরপর। ক্রমিক বললেই পরপর থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ক্রমিক সংখ্যা জানি না, তাহলে আমরা ক্রমিক সংখ্যা একটা যদি ক হয়, এই 15 থেকে 16 পার্থক্য কত? 1। তাহলে আরেকটা কি হবে? ক যোগ 1। দুইটা বলছে, যদি তিনটা বলতো তাহলে কি হতো? ক যোগ 2, বা ক যোগ 1 যোগ 1। তিনটা বললে ক যোগ 1 যোগ 1 যোগ 1, মানে চারটা বললে ক যোগ 1 যোগ 1 যোগ 1, এটাকে ক যোগ 3ও লেখা যেত, ঠিক আছে? এটা যদি বলতো, ক্রমিক সংখ্যার কনসেপ্টটা যারা ভুলে গেছে, যাদেরকে ধরলাম, তাদের লজ্জা হওয়া উচিত, ঠিক আছে? কারণ এগুলা বীজগণিতে পড়াইছি। এখন পারো নাই এই জন্য লজ্জা হওয়া উচিত না, লজ্জা হওয়া উচিত যে এগুলো করানো হয়েছে তাই পারো নাই, তাও পারো নাই, ঠিক আছে? ক্রমিক সংখ্যাটা ভুলবা না, এটা আমি আগেও বলছি। আচ্ছা, যাই হোক, এখন বলছে যে যদি ক্রমিক সংখ্যাগুলোর বর্গ, তাহলে ওদের বর্গ কি হবে? বর্গ, কর বর্গ হবে স্কোয়ার, মানে বর্গ দিলাম। আরেকটার বর্গ হবে ক যোগ 1 স্কোয়ার, এই বর্গ হয়ে গেল দুইটা সংখ্যার। এখন বলছে যে বর্গের অন্তর, তাইলে দেখো এই দুইটার মধ্যে বড় কোনটা? অবশ্যই এটা বড় হবে, কারণ এটার সাথে একটা 1 যোগ হচ্ছে এক্সট্রা, এবং এটা পরের সংখ্যা। তাহলে অন্তর মানে কি? বিয়োগ। তাহলে কি বিয়োগ? আমরা বিয়োগ করি করি সবসময় কার থেকে? বড় থেকে ছোট। তাহলে প্রশ্ন মতে ক যোগ 1 স্কোয়ার, এটা থেকে বিয়োগ হইলো ক স্কোয়ার। অন্তর বলা আছে 37। এখন হইলো এই 37-এর সম্পর্ক। এর আগে 37-এ কিন্তু কোনো সম্পর্ক ছিল না। তারপরে আমার এই লাইনটা, আমরা ওই যে বীজগণিতের সূত্র পড়ছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি তো হলো 1, সরি, খুব ঠান্ডা লাগছে, কাশিও।
মাঝে জ্বর ছিল, এখন জ্বরটা নাই। পরে তাহলে এক স্কোয়ার মানে একই বিয়োগ ক স্কোয়ার সমান সমান 37। স্যার তাহলে ওটাকে গুণের জন্য দিচ্ছেন নাকি ঘুরে রাখছে? কোনটা কোনটা? যে আপনার দুই কয়ের মাঝখানে। হ্যাঁ, এটা গুণ এবি। তাহলে এই ক স্কোয়ার কাটা, যেহেতু প্লাস প্লাস আছে, ঠিক আছে। আর বাকি আছে এখানে 2 ক গুণ 1 মানে হইলো 2 কয় যোগ 1 সমান সমান 37। ওই একটা ওই পাশে নিয়ে গেলে 37 বিয়োগ 1 বা 2 ক সমান সমান 36। তাহলে ক সমান সমান হলো 2, 36/2 18। তাহলে একটা ক্রমিক সংখ্যা 18 হলে আরেকটা কত হবে আরাবিয়া? আল আরাবিয়া। ইয়েস স্যার। একটা ক্রমিক সংখ্যা 18 পাইছে, আরেকটা কত হবে তাহলে? স্যার 20। হেই, নো এখানে স্যার 19 19 19 এক যোগ স্যার করতে হবে। 19 স্যার, সরি। তাহলে 18 যোগ 1 বা 19, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছু অঙ্ক ছিল না? এটা এটা তোমরা এটা বুঝাই দেওয়ার কথা বলতে চাইছিলাম, যে এরকম যদি অঙ্ক থাকে যে কোনো সাপোজ বই যেটা দেয়া আছে যে 16,000-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা হলে কি করা লাগবে? মানে পারো না এরকম অঙ্ক, বুঝো নাই, আসলে কেউ রিয়ান বলো, এরকম থাকলে কি করা লাগবে? স্যার যদি এরকম অঙ্ক থাকে যে 16,000-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, এরকম থাকলে কি করবা? 16,000 স্যার কি বলছেন? 16,000? 16,000-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? রেডি থাকো কয়েকজন, আমি প্রশ্ন করব, রিয়ান না পারলে কারে করবো ঠিক নেই। এই বইয়ের দিকে কি তাকাইতেছে, এদিকে তাকাও। রিয়ান, কি করতে হবে মানে এরকম অঙ্ক থাকলে, বা যদি ভাগ থাকে, যদি বললাম যে কি বলেন? স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? দেখতেছি, প্রশ্ন দেখো। স্যার আমি পারবো। এবার বা নাইমা Yes, sir. বলো, নাইমা বলো, এই যে এইটা যেটা লেখছি এটা বলো। কি স্যার? যেটা লেখছি এটা বলো, কি করতে হবে এটা? স্যার প্রথমে হচ্ছে এটাকে মৌলিক উৎপাদক দিয়ে মানে যেভাবে আমরা বর্গমূল বের করি সেভাবে বের করতে হবে। স্যার তারপরে আমি পারবো। এই অন্য বিশ্বাস, চুপ করো। নাইমা বলো। স্যার এখন আমরা মানে নর্মালি যেভাবে মৌলিক গুণনের সাহায্যে যেভাবে বর্গমূল বের করে সেভাবে 16 বর্গমূলকে বের করতে হবে। তারপরে তারপরে স্যার ওই বের করার পরে যদি কোনো সংখ্যা বেঁচে থাকে মানে ধরেন 2টা বা 3টা সংখ্যা, ওই দুটাকে গুণ করলে যে সংখ্যাটা হবে সেইটাই হবে হচ্ছে ওইটা দ্বারা গুণ করলেই পূর্ণ বর্গ সংখ্যা হবে। আমি তো এখানে ভাগ বলছি, প্রশ্নটা পড়ো। তাহলে হচ্ছে ওই যে ওই দুইটা সংখ্যা ভাগ করে যেটা অ্যান্সার হবে সেটা গুণ করলেই পূর্ণ বর্গ সংখ্যা হবে। যোগ ওর করা কথা, বললেন? ওর কথা বোঝো নাই কে? স্যার একটু বুঝিয়ে দিন। আচ্ছা, এটাকে করতে থাকি আমরা, ঠিক আছে।
এখন এই 1600 সমান সমান 16,000 সমান সমান যা পাইলাম আমরা একটু আগে, 2 গুণ 2 গুণ 2 কয়টা 2, 1 1 2 3 4 5 6 7 4 5, এই মাথা নষ্ট হয়ে গেছে, 3 4 5 6 7, 5 গুণ 5 গুণ 5, ঠিক আছে। এখন এদেরকে স্যার আপনার কথা আস্তে শোনা উম, আর তো এখন কিছু ওদেরকে বলেই না। এখন ওদেরকে জোড়া করো, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা স্যার একটা জোড়া, একটা দুই বাদ থেকে যাবে। এটা একটা জোড়া, ঠিক আছে। তাহলে এখন এইরা হলো জোড়া ছাড়া আছে, মানে ওদেরকে জোড়া করলেই আমার এই সংখ্যাটা বর্গ হইতো। তাহলে এইখানে যদি প্রশ্ন থাকতো যে কত, এখন দেখো বলছে, আমি প্রশ্ন থেকে বলছে ভাগ করলে, ঠিক আছে, ভাগ করলে, তার মানে তুমি যদি ওর সাথে 2 ভাগ দাও, এখানে গুণ না দিয়ে 2 ভাগ 2, তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমার এই এক্সট্রা যে 2টা ছিল ও চলে যাচ্ছে, থাকতেছে না। আর এই 5-এর সাথে যদি আবার 5 ভাগ দাও, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এক্সট্রা যে 5 ছিল, তাহলে এক্সট্রা কিছু আর, তখন এই যে এক্সট্রা কিছু আর থাকলো না। তাহলে ওরা এই যে জোড়া 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 হয়ে গেছে, বর্গ হয়ে গেল। সেম যদি গুণের কথা বলে তাহলে কি হলো, সেম যদি গুণের কথা বলে তাহলে কি হলো, ওর সাথে একটা 2 গুণ করে দিলাম, ওর সাথে একটা 5 গুণ করে দিলাম, গুণ করে ওরাও আবার জোড়া হয়ে গেল, ঠিক আছে। বুঝছো ইশতিয়াক? স্যার বুঝতে পারিনি। দেখ, কি বুঝতে পারলি? জি স্যার, মানে একটু মানে যে সংখ্যা বলতে মানে স্যার, মানে যে সংখ্যা মনে করেন আসতেছে, 2 আসলে 2 এর শেষে যেটা আসবে, 5 আসলে 5 এর শেষেটা যেটা আসবে। শেষ মেশ না বাবা, যেটা জোড়া ছাড়া থাকতো ওইটারে গুণ দিতে হবে। মানে আমার টার্গেট হলো এখানে জোড়া জোড়া করতে হবে, কারণ বর্গ মানেই তো জোড়া। এখন ধরো এখানে সাপোজ, স্যার ধরো আরেকটা অঙ্ক, দাঁড়াও, 1470, ও যেমন আছে 2 5 3 গুণ 7 7, ওরটা এরকম আসে। তাহলে ওর জোড়া শুধু এই একটাই। তার মানে এই সংখ্যাটারে জোড়া বানাইতে হলে যদি গুণ বলতো, তাহলে আমার ওর সাথে 2 গুণ 2 করে জোড়া বানাইতে হতো, গুণ 5 দিয়ে জোড়া বানাইতে হতো, গুণ 3 দিয়ে জোড়া বানাইতে হতো। তখন আমার অ্যান্সার হবে 2 গুণ 5 গুণ 3, মানে ওর সাথে 30 গুণ করতে হবে। আবার যদি ভাগ হতো সেম কথা, স্যার জাস্ট ভাগ, ওই স্যার সংখ্যাগুলো ভাগ ভাগ হলে করে এটা গুণের বদলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। তোমাদের এখানে কোনোটাই গুণ করা বা ভাগ করা লাগবে না। তোমাকে প্রশ্নতে বলবে যে কত গুণ করতে হবে বা কত ভাগ করতে হবে, তোমার কাছে ভাগফল বা গুণফলটা চাবে না। তাহলে তুমি এখানে এই 2 5 3 গুণ করতেছো, যেটা টোটাল হলো 30, 2 5 3 ভাগ করতেছো, যেটা টোটাল হলো 30, একই কথা। জি স্যার বুঝতে পারছি। তাসনিম বলো। স্যার এখানে আর কি আমাদের যে যে সংখ্যাগুলোকে ভাগ করতে হবে স্যার, প্রথমে সেই সংখ্যাগুলো বের করে তারপর সেইগুলোকে গুণ করে স্যার আমরা উত্তরটা নামাই দিব। কি বললা তুমি ভাই, ভাই রে ভাই, মাথা প্যাঁচ মারলে, আমারই মাথা প্যাঁচ লেগে গেল তোমার কথা শুনে। কি প্যাঁচাইলে আবার বলো। জাস্ট স্যার আপনি সিম্পল, এখানে এটা জোড়া ছাড়া থাকবে, জোড়া ছাড়া। আমি তো এটা একসাথে 2টা অঙ্ক এখানে দেখাই দিছি, এই জন্য 2টারে গুণ ভাগ 2 চিহ্ন দিছি। গুণ বললে গুণ, ভাগ বললে বলবো, তোমার তো গুণ ভাগ দেখাইতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি রে ভাই। তোমার গুণ ভাগ কিছুই করার, তোমার জাস্ট জোড়া ছাড়া যেটা আছে ওইটাই তোমার অ্যান্সার। সিম্পল কথা, একদম সহজ ভাষায় বললে যেটা জোড়া ছাড়া আছে ওইটাই অ্যান্সার, আর কিছু না, ঠিক আছে। তাইলে স্যার এর আগের অঙ্কটার অ্যান্সার দিতেন। হ্যাঁ, আগেরটা অ্যান্সার 10। এগুলো তো তোমরা দেখি কেউ কোনো এটার প্রবলেম, আনসার কত, 16,000 টা এটা? 16,000 টাকার তো 10, ওই যে 2 আর 5 আলাদা আছে। আচ্ছা, তো যেটা আলাদা থাকবে ওইটা গুণ করতে হবে, ওই দুইটা। হ্যাঁ, কি রে ভাই, তুমি তো, তোমার সাবান তো অনেক স্লো। এতক্ষণ তো এটাই বললাম যে যেগুলা জোড়া ছাড়া থাকবে, জোড়া ছাড়া বইয়ের পৃষ্ঠা বের করো, দেখো লাইন একটা সুন্দর মতো লেখছে, 39 নম্বর, 390 নম্বর, 390 নম্বর পৃষ্ঠায় 39 নম্বর ম্যাথটা দেখো, বইয়ে একদম আমি যে কথাগুলো বলছি এগুলো সুন্দর করে ভাষাটা লিখছে, পড়ো।
390 নাম্বার পৃষ্ঠা 39 নম্বর অঙ্ক। দেখো লিখছে যে এখানে উৎপাদক 2 ও 5 জোড়াবিহীন, যদি 2 ও 5 এর জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, সুতরাং এর সাথে 10 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, তোমরা দেখো একটু 42 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 42 নম্বর অঙ্কটা দেখো, একটি শূন্য দলকে 5, 6, 9 সারিতে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যায় না, কমপক্ষে কতজন সৈন্য যোগ করতে হবে তখন ওদেরকে বর্গাকারে সাজানো যাবে। ওই পৃষ্ঠারই 42 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটা আমরা এখানে যদিও বর্গের অঙ্ক করতেছি, কিন্তু আমরা এখানে লসাগুর সিস্টেম করে ফেলাইছি। কেন? ওই যে কমপক্ষে কথাটা বলছে, তখন এই 5, 6, 9 লসাগু বের করছি। বের করে দেখো স্যার এটাকে 90 বর্গ করছি 90 জনকে বর্গ করছি। কেন? কারণ আমার এখানে বলছে যে যেভাবে করে বর্গকে সাজানো যায় না, ঠিক আছে? কিন্তু ওদের প্রতি সারিতে যদি দেখো আমি এক, মানে 9 এর পরে বর্গ, মানে এটা অঙ্কটা আবার পরের অঙ্কের মতো, যে কত সংখ্যা যোগ করলে, যোগের যে অঙ্কটা আমরা করছি যোগের মতোই, ঠিক আছে? যাদের কাছে বই আছে, মানে যাদের সবার কাছে তো বই আছে, 44 নম্বর অঙ্কটা দেখো। 44 নম্বর অঙ্কটা বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা বললো, আমার এই যে ক্ষুদ্রতম বলছে দেখে আমরা লসাগুর মতো করে করছি, আমরা এই অঙ্ক 1.3 করে আসছি। এটাই, হ্যাঁ, এটাই অঙ্ক। এখন জাস্ট এই অঙ্কটাই, এই অঙ্কটার সাথে একটা লেজ লাগাই দিছে, যে যদি বর্গ না হইতো তাহলে কতজন যোগ করতে হবে। এই যোগ করাটা আবার আমাদের যে যোগের যে অঙ্ক আছে, যেভাবে আমরা ওই যে 806 এর সাথে 1 যোগ করছিলাম, যোগ করে যেভাবে করছিলাম ওরকম করে জাস্ট যোগের মতো করে করছি। জাস্ট মাথা ঠান্ডা করে অঙ্কগুলো একবার নিজেরা দেখো, যেটা বুঝো না তাহলে দেখবে বুঝে যাবা। সবগুলাই ক্লাসে করাইছি, টেকনিক বলে দিছি, ঠিক আছে? আর কার কোনো সমস্যা বর্গমূলে? নো স্যার। ঠিক নো আছে, স্যার। তাহলে নো আচ্ছা, লাভ ক্ষতি যে অঙ্কটা পরীক্ষায় দিতে পারি এটা একটু দেখো। আমি একদম লাভ pure ক্ষতি প্রশ্ন, দিবেন? একটা অঙ্ক দিব, প্রশ্ন ফাঁস করে দিচ্ছি দেখো। সোজা অঙ্ক দিব একদম। স্যার সোজাটা দিয়েন স্যার, কিছুই তো করার নেই। সোজাটাই দিচ্ছি, খেয়াল করো। এরকম জাস্ট একটা অঙ্ক দিব, 5 মার্ক থাকবে, 5 মার্ক প্রশ্ন ফাঁস। স্যার এই সেমটাই দিবেন। ভাই, ছাগলের মতো প্রশ্ন করো কেন? সেরকম 560 টাইপের দিবে। টাকায় একটা ঘড়ি যদি বিক্রি করি, বিক্রি করলে 20% ক্ষতি হয়। যেহেতু বিক্রি করছি, ঘড়িটি ক্রয় মূল্য কত? এখন এই 20% ক্ষতি কথাটার মানে কি? আমি আগের দিন ক্লাসে বলছিলাম যে সবকিছু ক্রয় মূল্যের উপর নির্ভর করে। 20% ক্ষতি মানে ওর ক্রয় মূল্য ছিল, 100 টাকায় 100 ক্রয় মূল্য টাকায় 100 20 টাকা টাকা ক্ষতি। ছিল, 100 টাকায় 20 টাকা ক্ষতি। তাহলে ওর ক্ষতি হয়েছে 20 টাকা। এখন ক্ষতি 20 টাকা হলে ওর বিক্রয় মূল্য কত? 80 টাকা। 80 স্যার টাকা। 80 টাকা হবে। 80 টাকা। ঠিক বুঝছো? ইয়েস স্যার। তাহলে ওর বিক্রয় হলো 80 টাকা। এখন দেখো আমার এখানে অলরেডি 560 টাকা বিক্রয় মূল্য বলে দিছে, তাহলে এখন তোমার সোজা ঐকিক নিয়ম, ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য 1 টাকা, সরি, আমার তো ক্রয় মূল্য বাই করতে বলছে, তাহলে তো এটা লিখলে হবে না, তাহলে আমার লিখতে হবে স্যার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা আগে আনতে হবে। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80 কম হবে, আর বিক্রয় মূল্য আমার এখানে 560 দেওয়া আছে। 560 টাকা। 60 টাকা হলে 100 গুণ 560/80, কাটাকাটি করো 7। স্যার একটু উপরে উঠাবেন। এই অঙ্ক তোলা লাগবে না, এটা বুঝো, এটাই অঙ্ক এরকম থাকলে। তো এখানে আমি যদি লাভ দিতাম তাহলে কি হতো, আমার এখানে 100 যোগ 20 হয়ে যেত, লাভ যোগ হয়ে যেত, তাই না? বিক্রয় মূল্য তখন ইয়েস বেশি জি হয়, স্যার। লাভ স্যার। বেশি হয়, ঠিক স্যার আছে? পারবো। এই লাভ ক্ষতি থেকে এই একটা টাইপের অঙ্ক ইয়েস দিব। স্যার, সহজ অঙ্ক স্যার, পারবেন। হ্যাঁ,
ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার প্রশ্ন আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার 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 কি চলে গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার আগের ক্লাস কি শেষ আসসালামু হয়েছে? আলাইকুম স্যার ইয়েস স্যার আগে ক্লাস শেষ স্যার জি স্যার। তাহলে অ্যাটেন্ডেন্স দিছে? নো স্যার না স্যার। নো স্যার আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আমার ক্যামেরাটা আমি 2 মিনিট পরে অন করতেছি, তোমরা ক্যামেরা দেখতে পারতেছো? নো স্যার নো স্যার প্রবলেম হয়েছে তো আমি 2 মিনিট পর ওপেন করতেছি। আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এক্সামের প্রিপারেশন নিও কিন্তু, এবার কিন্তু একটু কঠিন প্রশ্ন হয়েছে। ইয়েস স্যার ওকে স্যার। বুঝিনি বাবা। স্যার পিডিএফ গুলো একবার দিয়ে দিয়েন কেন তোমাদের পিডিএফ ড্রাইভে দেয় না কোনো? নো স্যার পিডিএফ গুলি স্যার। গ্রুপে দেয়, মেসেজের কারণে খুঁজে পাওয়া যায় না। ইয়েস স্যার এত পরিমাণ মেসেজ আছে স্যার স্যার অনেক উপরে চলে যায় স্যার কেন অ্যাটেন্ডেন্স তোমার ওই